শুভ সকাল। গল্পের নাম মহামারী ও বর্ণপুরের জীবনের সুড়ঙ্গ। বর্ণপুর গ্রামে হরিদাস কাকা ও গোপাল, এই দুই কৃষক বন্ধু তাদের পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। কিন্তু একদিন হঠাৎ সেই গ্রামে ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়ে। মৃত্যুর ভয় চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ এক একে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। নিজেদের বাঁচাতে হরিদাস কাকা ও গোপাল পরিবার সহ গ্রাম থেকে দূরে পাহাড়ের নিচে থাকা এক পুরনো সুড়ঙ্গের ভেতর আশ্রয় নেন। আরে ভাই কাকা, এই সুড়ঙ্গের মধ্যে আর কতদিন থাকবো? মহামারী তো অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ রে, কিন্তু এই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে এত দিন ধরে থাকতে থাকতে মনটা ভার হয়ে গেছে। তুমি বলো আমি কি করি? এখন নাচ দেখাই নাকি? আমি তো ভাবছি সারা জীবন এখানেই থেকে যাব। সুড়ঙ্গের ভেতর নিরাপদ তো আছি। নিরাপদ ঠিকই, কিন্তু এইভাবে লুকিয়ে থাকলে জীবনটা মৃত্যু হয়ে যাবে রে গোপাল। সেই সময় বাইরে মহামারীর প্রকোপে গ্রামের অর্ধেক মানুষ মারা গিয়েছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য তারা কোনোদিন দেখেননি। আমার তো মনে হয় কেউ এই গ্রামকে অভিশাপ দিয়েছিল, তাই এমন ভয়ানক রোগ এলো। না রে, এটা অভিশাপ না। শুনেছি পাশের নিতাইপুর গ্রামের লোকেরা নাকি খাবারে ভেজাল মিশিয়ে ফেলেছিল, আর সেই থেকেই রোগ ছড়িয়েছে। কি বলছো? খাবারে ভেজাল? তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। বর্ণপুরের মানুষ ধীরে ধীরে আবার ঘরে ফিরতে শুরু করলো। কিন্তু গ্রামের ধনী জমিদার সতীশ মল্লিক তখন অন্য খেলা খেলতে শুরু করেছে। নিতিন, আমি ঠিক করেছি যেসব ঘরগুলো এখন খালি সেগুলো সব আমার নামে লিখে ফেলব। যারা পালিয়ে গেছে তারা ফিরে আসলেও আর কিছু পাবে না। ঠিক বলছেন মালিক, আমি আজই কাগজপত্র তৈরি করে ফেলব। আর যারা গ্রামে আছে তাদের একটু দান ধান দিয়ে খুশি রাখব, তাহলে কেউ আপত্তি করবে না। একদম ঠিক বলেছ। আমি তো এই গ্রামের মহাজন, আমার সাথে কেউ লাগতে পারবে না। এদিকে গোপাল ও তার স্ত্রী রাধা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাধা খবর পেলেন যে সতীশ মল্লিক এখন গ্রামের খালি ঘরগুলো দখল করছে। গোপাল, শুনেছ মহাজন নাকি এখন গ্রামের খালি ঘরগুলো নিজের নামে নিচ্ছে? কি? এটা তো অন্যায়। মানুষ মরেছে, কেউ গ্রাম ছেড়ে গেছে, এই সুযোগে সে তাদের ঘর দখল করছে। এটা তো ডাকাতির সমান। ঠিক তাই, আমাদের কিছু একটা করতে হবে, না হলে গ্রামে কেউ বাঁচবে না। হরিদাস কাকা তখন গ্রামের মানুষদের একত্র করতে শুরু করলেন। সবাই শোনো, এই অন্যায় আমরা আর সহ্য করব না। সতীশ মল্লিক সবার ঘর কাগজে নিজের নামে লিখে নিচ্ছে। আমরা একসাথে প্রতিবাদ করব। কিন্তু কাকা, তার হাতে তো সরকারি কাগজ আছে। সেসব নকল কাগজ। আমি জানি, সব ভুয়া কাগজ। আমি থানায় গিয়ে অভিযোগ করব। এভাবে বর্ণপুরে শুরু হলো অন্যায়ের বিরুদ্ধে এক নতুন লড়াই। মহামারী থেকে বেঁচে থাকা মানুষ এবার অন্য এক রোগের বিরুদ্ধে লড়ছে, লোভ, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে। দেখো, রোগে মানুষ মরে না, মানুষ মরে যখন মানুষ অন্যের কষ্ট বুঝতে ভুলে যায়। বর্ণপুরে সূর্য আবার উঠেছিল, কিন্তু সেই আলো শুধু আকাশে নয়, মানুষের মনে ছড়িয়ে পড়েছিল। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী যেন নতুন জীবনের আলো হয়ে উঠেছিল। বর্ণপুর একসময় প্রাণবন্ত একটি গ্রাম। চারিদিকে ধানক্ষেত, কুয়োর জল আর মানুষের হাসির শব্দে ভরা। কিন্তু এক মহামারীর পর গ্রামটা যেন স্তব্ধ হয়ে গেল। কেউ আর কারো বাড়ি যায় না, রাস্তায় হাঁটাহাঁটি নেই, দোকানের দরজায় তালা। গ্রামের মানুষের মুখে শুধু এক কথাই, বাঁচার জন্য লুকিয়ে থাকো। এই ভয় আর নীরবতার মাঝেই একদিন ফিরে এলো সোনু, হরিদাস কাকার নাতি, সদ্য শহর থেকে পড়াশুনো শেষ করে। দাদু, এ কি অবস্থা? গ্রামটা এমন নিস্তব্ধ কেন? কেউ বাইরে নেই কেন? বাবা, এক মহামারী এসে সব কেড়ে নিয়েছে। মানুষ এখন ভয়ে ঘরে বন্দী।
কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ আর বিশ্বাস করে না কাউকে। শোনো, তুমি শহর থেকে এসেছো, তোমার জানা দরকার গ্রামের নিচে একটা পুরনো সুড়ঙ্গ আছে, যেটা নিয়ে সবাই বলে ওটা অভিশপ্ত। সোনু সেই কথা শুনে হতভম্ব। তার মনে প্রশ্ন জাগল, সত্যিই কি সেই সুড়ঙ্গে কোনো রহস্য আছে, নাকি গ্রামবাসীর ভয়ই সবকিছুর কারণ? বাবা, আমি শুনেছি সতীশ মল্লিক নাকি ওই সুড়ঙ্গের ভেতর কিছু লুকিয়ে রেখেছে, কেউ ওই দিকে গেলেই হারিয়ে যায়। গোপাল, মুখ সামলে কথা বলো, জমিদার মল্লিক এসব কথা শুনলে তোমাকে ছেড়ে দেবে না। বর্ণপুরের ধনী জমিদার সতীশ মল্লিক, লোভ আর ক্ষমতার প্রতীক। তার একমাত্র ছেলে অর্জুন, বাবার মতোই নির্দয়, কিন্তু মনে মনে দ্বিধাগ্রস্ত। একদিন রাতে গ্রামের রিক্সা চালক সুধীর সাহস করে সতীশ মল্লিকের কাছে গেল। মল্লিকবাবু, আমার বউ কমলার শরীর খারাপ, একটু ঋণ চাই, ওষুধ আনব। ঋণ চাও? তোমার তো এখনো আগের দেনা শোধ হয়নি। যাও, ওই সুড়ঙ্গের পাশে জমিটা খুঁড়ে দাও, তবেই পাবে টাকা। কিন্তু ওই জায়গায় তো সবাই বলে ওখানে অশুভ কিছু আছে। অশুভ বা শুভ, আমার আদেশ অমান্য করলে তোমার ঘর আর বাঁচবে না। পরদিন ভোরে সুধীর বাধ্য হয়ে সুড়ঙ্গের পাশে মাটি খুঁড়তে শুরু করল। কমলা দূর থেকে চেয়ে দেখছিল, ভয়ে কাঁপতে কাঁপতে। হঠাৎই সুধীরের হাত এক পাথরে লাগে। পাথরের নিচে যেন একটা পুরনো কাঠের বাক্স। এটা কি জিনিস, এত পুরনো? ভেতরে কি আছে? থামো, এটা আমার দাদার আমলের বাক্স, এখানে খনন বন্ধ করো, বাকিটা আমি দেখব। কিন্তু গ্রামের মানুষের কানে খবর ছড়িয়ে পড়ে যে সতীশ মল্লিকের সুড়ঙ্গে গুপ্তধন আছে। গ্রাম উত্তাল হয়ে ওঠে। সেই রাতে হরিদাস কাকা সোনুকে ডেকে গোপনে বলেন, বাবা শোনো, এই গ্রামে এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নেই। তুই আমাদের একমাত্র আশা, যদি পারিস সেই সুড়ঙ্গের রহস্য উন্মোচন কর। আমি চেষ্টা করব দাদু, এখন ভয় নয়, সত্যি প্রকাশ করতে হবে। রাতের আধারে সোনু আর গোপাল মশাল হাতে সুড়ঙ্গের ভেতর ঢুকে। বাতাস ভারী, ছাঁচের গন্ধ, আর কোথাও দূরে পানির শব্দ। হঠাৎ আলো পড়তেই তারা দেখে কাঠের বাক্স ভাঙা, আর ভেতরে শুধু পুরনো নথি আর গ্রামের জমির দলিল। দেখ ভাই, এ তো গ্রামের জমির কাগজ। মানে মানে মল্লিকবাবু সব চুরি করে লুকিয়ে রেখেছিল। এটাই সেই সত্যি। মানুষকে ভয় দেখিয়ে সে নিজের অপরাধ লুকিয়েছিল। সকালে পুরো গ্রাম জড়ো হলো। হরিদাস কাকা, সুধীর, কমলা সবাই উপস্থিত। সোনু সবার সামনে সেই কাগজ দেখিয়ে দিল। এটাই প্রমাণ, সতীশ মল্লিক আমাদের জমি লুকিয়ে রেখেছিল। সুড়ঙ্গের অভিশাপ নয়, ওর লোভই ছিল গ্রামের বিপদ। না না, আমি ভুল করেছি, ক্ষমা করো আমায়। গ্রামের মানুষ একসঙ্গে সোনুর পাশে দাঁড়ালো। সেই দিন বর্ণপুরে ভয়ের পরিবর্তে আলো ফিরে এলো। হরিদাস কাকা চোখ মুছে বললেন, যে গ্রামে সত্যের আলো জ্বালে, সেখানে কোনো অন্ধকার টিকতে পারে না। বর্ণপুর আবার বেঁচে উঠল। মহামারী, লোভ আর ভয়ের ছায়া কাটিয়ে সোনুর ঘাস আর হরিদাস কাকার বুদ্ধি গ্রামকে ফিরিয়ে দিল নতুন প্রাণে। রাত গভীর। বর্ণপুর গ্রামে নীরবতা। হঠাৎ সতীশ মল্লিক আর তার দোসর অর্জুনের বাড়ির আঙিনা থেকে মৃদু কথাবার্তার শব্দ ভেসে আসে। আমি মিথ্যে বলবো কেন মালিক? মাঝে মাঝে রাতে এমন আওয়াজ শোনা যায়। আমরা তো এখানেই আছি, কারো কথা নয় ওটা। আচ্ছা ঠিক আছে, হয়তো কেউ ছিল না। চল, এখন কাজটা শেষ করো, অনেক কথা হলো। এই সময় হঠাৎ গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দূর থেকে দেখা যায় সবাই দৌড়াচ্ছে, চিৎকার করছে। লোকজনে তো তাড়াহুড়ো করছে কেন, কিছুই বুঝতে পারছি না। কাউকে ডেকে জানতে হবে ব্যাপারটা কি। ওহে, ওই যে বুড়িমা, এদিকে আসো। কেন ডাকছো আমাকে? কথা বলার সময় নেই, এক্ষুনি গ্রাম ছেড়ে পালাতে হবে। কেন, কি হয়েছে? গ্রামে আবার মহামারী ছড়িয়ে পড়েছে। এবার তা বাইরের গ্রাম থেকে নয়, সোজা আমাদের গ্রামকেই গ্রাস করেছে। ভয় আর আতঙ্কের আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের খুব সাবধানে থাকতে হবে।
সামনের বাড়ির এক লোকের শরীর পচে গিয়েছিল, তারপর তার পরিবারও আক্রান্ত হলো। ওদের থেকে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে সংক্রমণ, সবাই ভয়ে পালাচ্ছে। তুমি কোথায় যাবে বুড়িমা? তোমার কি কোনো জায়গা আছে? না, আমার যাওয়ার জায়গা নেই। দূরে কোনো গাছের নিচে আশ্রয় নেব, কিন্তু এই গ্রামে আর থাকবো না। বুড়িমা, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা একসঙ্গে থাকলে নিরাপদ থাকব। এই সময় সতীশ মল্লিকের ঘরে উৎসবের আমেজ। মালিক, এখন তো সুখের দিন ফিরে এলো, পুরো গ্রাম ফাঁকা হয়ে গেছে, বুড়িও নেই, এখন সব বাড়ি আমাদের। সত্যি? কিন্তু শুনছি মহামারী আবার ফিরে এসেছে, এখন কি আমাদের বিপদ হবে না? না মালিক, ভয় পাবেন না, আমরা নিরাপদ। গরিব মানুষরাই এই রোগে মরে, আমাদের কিছু হবে না। ঠিক বলেছ। ভাবছি দুপুরে একবার গ্রাম ঘুরে আসব, যেসব বাড়ি ফাঁকা পড়ে আছে সেগুলোর সামনে বোর্ড লাগাবো, এই জমি এখন মল্লিক পরিবারের অধিকারে। বাহ, চমৎকার ভাবনা মালিক। তবে এখন বাইরে যাওয়া ঠিক নয়, আপনার শরীরের খেয়াল রাখুন। ওরে, গ্রাম তো ফাঁকা, ভয় কিসের? শুধু আক্রান্তদের ঘর বাদ দেব। অর্জুন বাইরে বেরোলো খবর নিতে, ফিরে এসে বলল, মালিক, অবস্থা খারাপ, এবারে রোগটা আগের চেয়ে ভয়ানক, যাদের ছুঁয়েছে কেউ বাঁচেনি। তবু তুমি খবরটা এনে দিও, বাইরে যেও না বেশি, এখন ঘরে থাকাই নিরাপদ। অন্যদিকে হরিদাস কাকার ঘরে চরম দারিদ্র্য আর হতাশা। বন্ধু, ঘরে যা ছিল সব শেষ, আজ একটু চাল আর ডাল আছে, কাল থেকে খালি পেট। বাইরে তো বেরোনো নিষেধ, কি করব এখন? মনে হচ্ছে না খেয়েই মরতে হবে। আমার জমিতে কিছু সবজি আছে, ভাবছি গিয়ে নিয়ে আসি। পাগল, বাইরে যাওয়া মানে মৃত্যু ডেকে আনা। গ্রামের অবস্থা এত ভয়াবহ হয়ে উঠেছে যে অনেকে পাগলের মতো একে অন্যকে আক্রমণ করছে। রাধা, তোমার কোথাও যাওয়া চলবে না। যদি আমরা এক মুঠো খাবার পাই তাতে তোমারও ভাগ থাকবে, কিন্তু বন্ধু, কিছু না করলে তো বাঁচবো না। বাইরের মৃত্যু, ভিতরে ক্ষুধা, করব কি? ঠিক আছে, আজ রাতে বেরোবো, কিছু খাবার না পেলে আমরা শেষ। রাত গভীর হলো, লতা আর ভূমি চুপচাপ রান্না করছে, কিন্তু ঘরের এক কোণে সুধীর কাঁপছে জ্বরে। আরে বাবা, তুমি তো বাইরে যাওনি, তবু অসুস্থ হয়ে গেলে কি করে? হয়তো এটাই আমার নিয়তি। যারা পাপ করে তারাই অসুস্থ হয় নাকি? গায়ের সব মানুষই কি পাপী? সুধীরকে মনে আছে? সে তো দুদিন অসুস্থ থেকে মারা গেল। তোমার মনে হয় সে তোমার সঙ্গে থাকায় এমন হলো? হয়তো তাই। ও ছাড়া আমি কিছু না। আমি ভাবছি আমিও তার কাছে চলে যাব। এই কথাগুলোর মাঝেই কমলা হঠাৎ সত্যটা ফাঁস করে দেয়। শুনেছি তুমি আর নিতিন মিলে বিকাশ আর চেতানদের মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু ওরা বেঁচে আছে, ভালোই আছে। তুমি জানলে কি করে? আমি তো কখনো বলিনি। তুমি না বললেও আমি জানি, আমি গ্রামের সব খবর রাখি। একটা প্রশ্ন করব, যদি তুমি এই রোগ থেকে বেঁচে যাও তাহলে কি আবার অন্যায় করবে? না, আমি যদি বাঁচি তাহলে সবার কাছে ক্ষমা চাইব, যে শাস্তি দেবে মাথা নত করে নেব। তোমার জন্য মন খারাপ লাগছে, আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। ক্ষুধা, ভয়, মৃত্যু সব মিলে গ্রামটা মৃত্যুর উপত্যকা হয়ে উঠেছিল। বুড়িমা পালিয়েছে, ভালো করেছে, না হলে ক্ষুধায় মরতো। বিকাশ আর চেতন খাবারের খোঁজে গেছে, কিন্তু কিছুই পাচ্ছে না। আমরা কলা গাছের পাতা খেয়ে বেঁচে আছি, এখন একটাও কলা গাছ নেই। হয়তো কিছুদিন পর নিজেদেরই মাংস খেতে হবে। চুপ করো, এমন কথা বলো না। ঈশ্বর জানে এমন দিন না দেখায়। চলো এখান থেকে পালিয়ে যাই, হয়তো কিছু খাবার পাবো। রাত গভীর, বিপদ অনেক। এখানে থাকলেও মৃত্যু নিশ্চিত। নদীর ধারে আমাদের সুড়ঙ্গ আছে, সেখানেই মাছ ধরবো। কিন্তু নদীতে এখন মাছও নেই, নাওও নেই। কতদিন এমন চলবে? কবে আবার মুক্ত আকাশের নিচে হাঁটবো? চলো একটু বাইরে যাই, ভাগ্য ভালো থাকলে খাবার পাবো। চারদিক নিস্তব্ধ, গ্রাম প্রায় মৃত। দুইবার মহামারী এসে বর্ণপুরকে গিলে নিয়েছে। ঈশ্বর জানেন কেন এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। ওই যে সতীশ মল্লিকের স্ত্রী। বুড়িমা, তুমি বেঁচে আছো? গ্রামে তো কেউই নেই। তোমার স্বামীর পক্ষে ভালোই হয়েছে, এখন পুরো গ্রাম ওর। না বুড়িমা, সেও আর বাঁচেনি, গ্রামের মহামারীতে মারা গেছে। কি আশ্চর্য, এমন নিষ্ঠুর মানুষও মারা গেল। তবু শুনে কেমন যেন কষ্ট হচ্ছে। বর্ণপুরে এখন শুধু বাতাসের হাহাকার। মৃত্যু, লোভ, ভয় সব পেরিয়ে মানুষ হারিয়েছে মানুষকে। কেউ নেই, কেবল নীরবতা।